লাস্ট ডেতে দুজনই ছিলেন যেদিন আমরা আলোচনা করেছি, ওই ডিরেক্টরি সাবমিশনটাকে দেখেছেন দুজনই? ডিরেক্টরি সাবমিশন যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কীভাবে সাইট, বন্ধের আগে কীভাবে সাইট সাবমিট করতে হয়, ওটা তো আমরা অফ পেজ দিয়ে শুরু করেছিলাম। মানে অফ পেজের যে বিষয়গুলো আছে সেটা ছিল। অ্যাকচুয়ালি অফ পেজ ফ্যাক্টরে, আমরা অন পেজ ফ্যাক্টরে তো অনেক কিছু দেখেছি, কোড করা থেকে শুরু করে এভরিথিং, বাট অফ পেজ ফ্যাক্টরে যে মেজর কিছু বিষয় আছে তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা তো ইমেল করতে পারি। ইমেল মার্কেটিং, যদি আমার কাছে ইমেল সার্ভার লাগে, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এছাড়া আছে হচ্ছে পেপার ক্লিকটা দেখিয়েছে না লাস্ট ডেতে, পেপার ক্লিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, আর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অফ পেজ ফ্যাক্টর। সো আমরা যদি অফ পেজ ফ্যাক্টরে কাজ করি এবং অফ পেজ ফ্যাক্টরে কাজগুলো আমাদের বেশি আসে, সেক্ষেত্রে দেখবেন যেন এই কাজগুলোতে কোনো প্রকারের কমপ্লেক্সিটি নেই। আমাকে বলা হলো ব্যাকলিংকস তৈরি করো, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কাজ শুরু করেছেন অপটিমাইজেশনে, আপনি কিন্তু জানেন বা আপনি কিন্তু জানবেন যে কোন ডিরেক্টরিগুলোতে ইজিলি সাইট সাবমিট করা যায়। তার মানে আপনাকে বেশ কিছু ডিরেক্টরি লিস্ট তৈরি করে রাখতে হবে। গুগল থেকে সার্চ করে করে নিয়ে ডক ফাইলে ডিরেক্টরি লিস্টগুলো আপনাকে তৈরি করে রাখতে হবে, যে এই হচ্ছে আমার 100টা বা 1000টা ডিরেক্টরি লিস্ট। আমি যেখানে গিয়ে খুব সহজেই, কেউ যদি আমার কাছ থেকে 1000 ব্যাকলিঙ্ক চায়, আমি হয়তো তার সাইটগুলো খোঁজারও দরকার নেই, আমি জাস্ট ইউআরএলটা কপি করে এনে পেস্ট করব, তারপরে সাবমিশন লিঙ্কটা আপনারা কপি করে রাখবেন কোথায়? ওই সাইটের সাবমিট করার লিঙ্ক। পুরো সাইটের লিঙ্ক তো আমার দরকার নেই, আমার দরকার কি ডিরেক্ট হচ্ছে সাবমিশন লিঙ্কটাতে যাব, ফর্মটা ফিল আপ করে ব্যাস পোস্ট করে দিয়ে চলে আসবো। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আমাদের লাখস অফ ডিরেক্টরিজ আছে, বাট রিলেটেড বা রিলেভেন্ট ক্যাটাগরিটা যেন অত্যন্ত ইম্পর্টেন্ট হয়। আর আমরা যেন টাইটেল, ওই সাইটটার টাইটেল আর ডেসক্রিপশন যেন ঠিক মতো লিখি, আদারওয়াইজ ডিরেক্টরিতে পোস্ট করে কোনো লাভ হবে না। বোঝা যাচ্ছে? সো ডিরেক্টরি সাবমিশন হচ্ছে অফ পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন বলছি? যে সার্চ ইঞ্জিন আছে ইয়াহু, বিং, এরা অন পেজের চাইতে অফ পেজ পপুলারিটি বেশি দেখে, বাট অন পেজ পপুলারিটি বেশি দেখে কি? গুগল। ইয়াহু, বিং অফ পেজ পপুলারিটি বেশি দেখে। অফ পেজ পপুলারিটি বলতে বোঝায় যে অফ পেজ ফ্যাক্টরে, অফ পেজে এর অনেক ব্যাকলিংকস আছে, সাইটটার অপটিমাইজ না, সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশনের জন্য যে বিষয়গুলো থাকা দরকার ঠিক সে ধরনের ক্রাইটেরিয়া সে না মানলেও ব্যাকলিংকস আছে প্রচুর, সেক্ষেত্রে ইয়াহু, বিং প্রায়োরিটি দিয়ে তাকে প্রথমের দিকে নিয়ে আসে। বাট সার্চ ইঞ্জিন গুগল প্রথমে প্রায়োরিটি দেয় অন পেজকে, তারপরে প্রায়োরিটি দেয় অফ পেজকে। যখন আপনি ক্লায়েন্টের কোনো কাজ করতে যাবেন, ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে যে আমি 1 থেকে 3-এর মধ্যে যাচ্ছি, বাট এটা কিন্তু গুগলে। তার মানে আপনাকে অন পেজ এবং অফ পেজ দুইটাই ভালো মতো জানতে হবে। শুধু অন পেজ খুবই ভালো, বাট অফ পেজের পারফরমেন্স খুবই খারাপ, সেক্ষেত্রে কিন্তু গুগল ভালো সাপোর্ট দেবে না বা টপ র্যাঙ্কে আপনাকে আনবে না। আপনাকে যদি টপ র্যাঙ্কে আসতে হয়, অন পেজেও ভালো করতে হবে, অফ পেজেও ভালো করতে হবে। সো অফ পেজে ভালো করার জন্য আমরা গতদিন অফ পেজ ফ্যাক্টরে ডিরেক্টরি সাবমিশন নিয়ে দেখেছি। অফ পেজ ফ্যাক্টরে আরেকটা যে বিষয়টা আছে, ইমেল মার্কেটিং, রাইট? আমার কাছে যদি ইমেল সার্ভার থাকে, মনে করেন এরকম আমার কাছে ইমেল সার্ভার, এটা আমার জিমেল, রাইট? আমার যদি ইমেল সার্ভার থাকে, এরকম আমরা ইমেল সার্ভারে যাব, আমরা যদি ইনবক্সে যাই বা আমরা যদি কম্পোজ করতে যাই, আমি জাস্ট ভিউটা বলি, আমি যদি কোনো ইমেল কম্পোজ করতে যাই, আমাকে সরাসরি এই ডায়ালগটা দিয়ে দিচ্ছে, এরকম আসবে না। আমার কাছে বলবে যে তোমাকে আমাদের সামনে কিছু টেমপ্লেট চলে আসবে, সুন্দর সুন্দর ডিজাইন টেমপ্লেট, যেটা ইমেল মার্কেটিং করার জন্য লাগে। ইমেলস মার্কেটিংয়ের যে সার্ভারটা সেটা কিনতে হয়। আর এই কাজগুলো ফ্রিল্যান্সিংয়ের জন্য যারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে তারা এই কাজগুলো করে থাকে, ইমেল মার্কেটিং করে থাকে। ইমেলের বডিটা ক্লায়েন্টই দিয়ে দেয়, বাট ওই বডিটাকে সুন্দর করে গুছিয়ে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসও দিয়ে দেয়, শুধু তাকে টাইম টু টাইম সেন্ড করতে হয়। হয়তো আমরা তো ইমেল করতে পারি, বাট ইমেল সার্ভারের ইউজটা শিখতে হবে। ইমেল সার্ভার ক্লায়েন্টই আপনাকে হয়তো কিনে দেবে, অথবা আপনি নিজেই কিনবেন। যখন কিনবেন তখন দেখবেন যেন আপনি যখন সেন্ড ইমেলে যাচ্ছেন,
তখন আপনার বেশ কিছু টেমপ্লেট আপনার সামনে আসে, রেডি বাটন দিয়ে সিলেক্ট করে ওই টেমপ্লেটটা নিয়ে তার ভিতরে বডি টেক্সটটা আপনি লিখে আপনি সিলেক্ট করে দিচ্ছেন যে কোন ধরনের ক্লায়েন্টের কাছে পাঠাবেন। আগে থেকেই ক্লায়েন্টের লিস্ট করা থাকে, মনে করেন গ্রুপ করে করে করা। এখানে তো আমরা তো টু অ্যাড্রেসে জাস্ট একটা একটা করে নাম্বার দিয়ে দেই, ওখানে ড্রপ ডাউন থাকে, লাইক স্টুডেন্ট, লাইক কি হাউস ওয়াইফ, রাইট, লাইক বিজনেসম্যান। হ্যাঁ, ইমেলগুলো সেট করা থাকে, লাইক বিজনেসম্যানের ওই গ্রুপে 10 লাখ ইমেল আছে, স্টুডেন্ট গ্রুপে 20 লাখ ইমেল আছে, হ্যাঁ, হাউস ওয়াইফ গ্রুপে 50 লাখ ইমেল আছে। সো আমার পার্টিকুলার প্রোডাক্ট, লাইক আমি বলছি যে আমি ডাল বা চিনির একটা মার্কেটিং করব, সো আমি কার কাছে দিব? হাউস ওয়াইফ গ্রুপের কাছে। সিলেক্ট করব হাউস ওয়াইফ, আমি সাবজেক্ট লিখে দেবো সুন্দর করে, বডি টেক্সট সুন্দর করে দিয়ে আমি ইমেলটা যখন সেন্ড করে দিব সবার কাছে একসঙ্গে চলে যাবে। সো ইমেল মার্কেটিংটা একটা সাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন এটা প্রাথমিকভাবে শুরু করা হচ্ছে। তখন সাইটটা ইমেলে মার্কেটিং করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন বলি? আমি যদি 50 লাখ বা 10 লাখই বলি, আমি 10 লাখ কনজিউমারের কাছে আমি যদি ইমেল করি বা 10 লাখ ভিউয়ার্সের কাছে আমি যদি ইমেল করি, সো ফার্স্ট অ্যাপ্রোচ আমি যদি মিডিয়াতেও দিই, ইলেকট্রনিক মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়াতে ওয়েবসাইটের মার্কেটিং হয় না, প্রিন্ট মিডিয়াতেও দেই, প্রিন্ট মিডিয়াতে দেখে কতজন মনে রেখে ক্লিক করবে বা সাইটটাতে যাবে, এটা কিন্তু খুবই টাফ একটা ইস্যু। বাট আপনি যদি হয়তো প্রিন্ট মিডিয়ার ওয়েব ভার্সনটাতে দেন, সেক্ষেত্রে হয়তো ওখান থেকে কিছু ভিজিটর আসতে পারে। এখন 2 নম্বর হচ্ছে যে ওয়েব ভার্সনে আপনি দিলেন, ওখান থেকে ভিজিটর আসবে, বাট আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ইমেল মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভিজিটর আপনার কাছে আসতে পারে। ইমেল মার্কেটিংয়ের কস্টিংটাও অতটা হাই না, লাইক আমি যদি 10 লাখ ভিজিটরের কাছে যেতে চাই, আমি লাইক আমাদের দেশে এরকম একটা যদি ডেটাবেস থাকে, লাইক বিডি জবসের কাছে একটা ডেটাবেস আছে, যারা জব সেকার বা এমপ্লয়ার তারা কিন্তু সবাই কি বিডি জবসের ওই ডেটাবেসের মধ্যে আছে, ওখানে স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ থেকে শুরু করে অনেকেই ওর ভেতরে আছে। সো আমি যদি ওই অডিয়েন্সটাকে টার্গেট করি যে 10 লাখের কাছে যদি ইমেল যায়, 10 লাখ লোকের কাছে যদি ইমেল যায় এবং তার মধ্যে যদি 1% লোক, হ্যাঁ 1% লোকও যদি ইমেল খুলে, ইমেলটা খুললো 1% লোক, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যে 10 লাখের মধ্যে 1% লোক ইমেলটা খুলেছে, যে পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি 2.5% থেকে 2.5 থেকে 5%-এর মধ্যে হয়ে থাকে। যে আমি যদি 100টা ইমেল করি তাহলে 2 থেকে 5 জন ইমেল খোলে, 95 জন খোলেই না ইমেল, এটা স্প্যামে করে দেয় অথবা এরকম করে দেয়। আমি ধরেই নিচ্ছি যে 2 থেকে 5% লোক এটা খুলবে। সো আমি যদি সর্বনিম্ন 2% লোক খুলেছে সেটা ধরি, তাহলেও 20,000 লোক ইমেল খোলার সঙ্গে সঙ্গে আমার নামটা দেখবে। আমার নাম জানাটা সবার চাইতে জরুরি। সো প্রাথমিকভাবে আমি যখন ওপেনিং করছি, সো ওপেনিংয়ে বিশেষ করে ওয়েবে যদি আপনি ওপেন করেন এবং অপটিমাইজ করেন, ওই 20,000 লোক দেখতে কিন্তু বহুদিন সময় লেগে যাবে, যে 20,000 লোক আমার নাম দেখলো বা জানলো। আমি যদি বিল বোর্ডে না দিই, আমি যদি প্রিন্ট মিডিয়াতে না দিই, আমার কিন্তু 20,000 লোক অতি সহজে কিন্তু আসবে না। আর প্রিন্ট মিডিয়াতে দিলেও কিন্তু 20,000 লোক যে আসবে সেটা কিন্তু আপনি কনফার্ম করতে পারছেন না, রাইট? কারণ এখানে হয়তো ক্রোডস অফ পিপল আপনার দেখছে, বাট আসছে কতজন বা মনে রাখছে কতজন সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমি যদি বলি যে 20,000, কারণ এর মধ্যে যে লোকগুলো খুলেছে, ইমেলগুলো খুলেছে, তার যদি 10% লোকও সাইটটা ভিজিট করে, 20,000 লোকের 10%, তার মানে সাইটটা ভিজিট হলো কত? 2,000 লোক আপনার সাইটটা কিন্তু এসে ভিজিট করলো। সো আপনি যদি 15,000 টাকা দেন বা 20,000 টাকা দেন, এরকম বিডি জবসে দেওয়া যায়, তো 15 বা 20,000 টাকায় আপনি কিন্তু একটা রাউন্ড আপ ইমেল করতে পারেন 10 লাখ লোকের কাছে। তার মানে আপনি 10 লাখ লোকের কাছে ইমেল করলেন 15,000 টাকা দিয়ে, আপনি 2,000 ভিজিটর কিন্তু, হ্যাঁ ইমেল অ্যাড্রেসগুলো বিডি জবসের, তো তাহলে কিন্তু আপনি 2,000 ভিজিটর কিন্তু কারেন্টলি পেতে পারেন, যে ইনস্ট্যান্ট আপনার কাছে 2,000 ভিজিটর এসেছেন। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হয় যে ইমেল মার্কেটিং যখন হয়, ওই যে 2,000 ভিজিটর যারা জিমেল, ইয়াহোমেল, হটমেল থেকে আসলো, ক্লিক করে আসলো না ভিন্ন সাইট থেকে, এই 2,000 ব্যাকলিংকস তৈরি হয়ে যায়। তার মানে দুইটা কাজ হচ্ছে, মার্কেটিংও হচ্ছে, ব্যাকলিংকসও হচ্ছে। এই কারণে হ্যাঁ, ইমেলের মাধ্যমে আসার কারণে, ওর একটা ভায়া হয়ে আসার কারণে, কারণ এটা আপনি তো জিমেল থেকে অথবা ইয়াহু থেকে অথবা হটমেল থেকে অথবা আউটলুক থেকে আপনি কিন্তু আসেন। সো এই হিসেবে যেটা দেখা যাচ্ছে যে ইমেলের যে বিষয়টা, যে ইমেল মার্কেটিংটা সার্চ ইঞ্জিনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং যেটা অফ পেজ ফ্যাক্টরের ভেতরে পড়ে। সো আপনি যখন সাবমিট করছেন যে 2,000
জায়গায় 2000 সাইটে গিয়ে বা 2000 বার আপনি যখন সাবমিট করতে যাবেন অনেক পেইনফুল কিন্তু, রাইট? তো নর্মালি যেটা হয় পেইনফুল হলেও এখানে যেটা দেখা যায় যে আপনি যখন ওই মার্কেট প্লেসগুলোতে জব খুঁজতে যাবেন, আপওয়ার্ক, ইলান্স, ফ্রিল্যান্সগুলোতে যখন আপনি জব খুঁজতে যাবেন তখন দেখবেন যেন আপনার কাছ থেকে 1000 ব্যাকলিঙ্ক চাচ্ছে এবং তারা দিয়ে রেখেছে $100। ফিক্সড জব, 1000 ব্যাকলিঙ্কস প্রয়োজন পড়বে, আমি পে করবো $100। সো এভাবে যদি হয় তাহলে লাইক আপনি কিন্তু $200 দিয়ে 2000 ব্যাকলিঙ্কস তৈরি করে দিচ্ছেন। $200 মানে কি 16000, 15000, সো অ্যারাউন্ড ওইরকমই কিন্তু পড়ছে আপনি যদি ইমেল মার্কেটিং করেন, রাইট? ইমেল মার্কেটিং করলেও কিন্তু আপনার ভালোই ব্যাকলিঙ্কস তৈরি হচ্ছে এবং সাথে সাথে ভিজিটররাও দেখে যাচ্ছে। আচ্ছা, তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট ইমেলের মার্কেটিংটা। সো ব্যাকলিঙ্কসের জন্য সাইট সাবমিশন ছাড়াও ইমেল মার্কেটিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইদানিং যেটা দেখা যায়, এছাড়াও অপেস, হ্যাঁ নেই, কালেক্ট করতে হলে আপনাকে পয়সা খরচ করতে হবে। অপেস ফ্যাক্টরের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। এছাড়া আমি আরেকটা বলেছিলাম কি অপেস ফ্যাক্টরের অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি পে পার ক্লিক, পিপিসি দেখিয়েছিলাম না? সো পিপিসিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি টাকা দিয়ে মার্কেটিং করছেন, তাও আবার সার্চ ইঞ্জিনে, যেটা অ্যাকচুয়ালি অর্গানিক সার্চের মাধ্যমে হয়ে থাকে। ওখানে ওই মার্কেটিংটা সবচেয়ে কস্টলি মার্কেটিং, পে পার ক্লিকটা সবচেয়ে কস্টলি। হ্যাঁ, গুগল বলেন বা অ্যাভার্টার বলেন, যেখানে মার্কেটিং করেন না কেন ওটা কস্টলি মার্কেটিং। আচ্ছা, তারপরে যেটা আছে যে অপেস ফ্যাক্টরের যে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে দুই ধরনের মার্কেটিং আছে, একটা পেইড মার্কেটিং, একটা আনপেইড মার্কেটিং। সো লাইক আপনি যদি এরকম করেন, লাইক কোনো একটা পেজ আছে, আমাকে ফেসবুকে অফার করছে, ইটস এ নিউ মাইলস্টোন বুস্ট পেজ। আমি যদি বুস্ট পেজে যাই, আমাকে বলা হচ্ছে যে এটাকে আপনি কিন্তু বুস্ট করতে পারেন। বুস্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে এইজ, কোন 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 এজের কাছে আপনি দেখাতে যাচ্ছেন নিজেকে, আপনি লাইক পেজটা করতে হবে। আমি যদি বুস্ট বলি, কোন নেটওয়ার্কে যাবে, লোকেশন কি বাংলাদেশ, ইন্টারেস্ট আমি দিচ্ছি না, আমি যদি বুস্ট বলি আমার কাছ থেকে পেমেন্ট চাইবে। এই যে হ্যাঁ, আমার কাছ থেকে বলছে যে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দাও অথবা পেপাল দাও অথবা ব্যাংক অ্যাকাউন্ট দাও, দেন কন্টিনিউ করো। তার মানে আমি চাইলে আমি কিন্তু আমার পেজকে বুস্ট করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, পে করতে হবে। সো এই যে বিষয়টা, আমি যদি লাইক $500 দিয়ে দেই, ফর এক্সাম্পল $500 যদি দিয়ে দেই, আর পেমেন্ট মেথড দিয়ে আমি যখন পেমেন্ট করে দিলাম, সো লাইক আমার $500 দিয়ে আমি হয়তো 500 বা 1000 অথবা 10,000 লাইক আমি পেতে পারি আমার পেজে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো আপনি যদি এরকম কোনো প্রমোশনাল প্রোডাক্ট তৈরি করেন, তার যদি একটা পেজ থাকে, আপনার ওয়েবসাইট থাকলে ডেফিনেটলি ফেসবুকে পেজ আছে। আপনার কোনো প্রোডাক্ট থাকলে ডেফিনেটলি ফেসবুকে পেজ আছে। কারণ ফেসবুক তো 150 কোটি লোকের একটা মার্কেট, সো ডেফিনেটলি হিউজ মার্কেট। সো এই মার্কেটটাও এখন সবাই ধরছে এবং এখানেও কিন্তু অপেস ফ্যাক্টরে মার্কেটিং হচ্ছে। সো আপনার এটা পেইড মার্কেটিং হতে পারে, এখানে আবার আনপেইড মার্কেটিং হতে পারে। আমরা যেটা করে থাকি, আমরা পেজের লাইক বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে মার্কেটিং করি না, বিভিন্ন পোস্ট দিয়ে দেয়, অনেকে ওই পোস্টগুলো দেখে অনুপ্রাণিত এবং পেজটাতে লাইক দিয়ে রাখে, রাইট? সো ওই পেজটার মধ্যে কোনো কিছু দিলেই কি চলে যাচ্ছে, ওই যারা লাইক করে আছে তাদের কাছে চলে যাচ্ছে নোটিফিকেশনগুলো, ওখান থেকে অনেক ভিজিটর ডিরেক্ট সাইটগুলোতে কিন্তু আসছে। সো এই হিসেবে আমাদেরও কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আমরা যদি বলি যে আমাদের পেজ তালহা ট্রেনিং, যে তালহা ট্রেনিং আছে, তালহা ট্রেনিংয়ে যেটা আছে সেখানে
আমরা আমাদের রিলেটেড বা আমাদের কোর্স রিলেটেড যে পোস্টগুলো সেগুলোই কিন্তু বেশি দিয়ে থাকি, যে লার্ন কোডিনেটর অ্যাডমিন স্টেপ বাই স্টেপ তালা ট্রেনিং। সো কেউ যদি এই ওভারভিউটা দেখে এবং এখানে আমাদের পেজে লাইক হয়েছে কত, 4102 জন। সো এই এতজন লোকের কাছে কিন্তু আমাদের এই পোস্টের নোটিফিকেশনগুলো গেছে। এর মধ্যে থেকে যদি লাইক আমি যদি বলি 1% লোকও আসে, তাহলেও অনেক বেশি ভিজিট কিন্তু এই পেজটাতে আসছে, বা ভিজিটর অনেকগুলো কিন্তু এখান থেকে আসে। সো পেজে লাইকের সংখ্যা যত বেশি হবে ওই পেজের অ্যাক্টিভিটি ততটা বেড়ে যাবে। সো এটা কিন্তু আনপেইড মার্কেটিং, রাইট? এটা কিন্তু আনপেইড। আমি আমার পেজে লাইক বাড়িয়েছি, এখন আমি পোস্ট দিয়ে আমি ম্যাক্সিমাম পিপলের কাছে রিচ করছি। আবার যেটা আছে যে পেইড মার্কেটিং হলে সে আমার পেজের লাইকের দরকার নেই, যার আমি জাস্ট নেটওয়ার্কটা বলে দিব, সেই নেটওয়ার্কের কাছে আমার এই নোটিফিকেশনটা চলে যাবে। আমরা দেখি না, আমরা ফেসবুকেই কিন্তু দেখে থাকি যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের রাইট সাইড বারে বিভিন্ন ধরনের অ্যাড আসছে যে এই পেজটা লাইক করো, এই পেজটা লাইক করো, অথবা এই প্রোডাক্টটা তুমি কেনো। এই যে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু এই যে চলে আসে, ঠিক আছে? সাজেশন গ্রুপ দিচ্ছে, আপওয়ার্কের অ্যাড চলে আসে এখানে আমাকে জয়েন করার জন্য। তার মানে আপওয়ার্ক এখানে কি দিয়ে রেখেছে? পেইড একটা মার্কেটিং দিয়ে রেখেছে। সো আপওয়ার্কের কাজ কিন্তু এখানে চলে আসে। সো এই যে বিষয়গুলো সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং মার্কেটিংয়ের জন্য কিন্তু অত্যন্ত ভ্যালিড একটা পয়েন্ট বা জায়গা যেখান থেকে আমরা মার্কেটিং করতে পারি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কোথায় আপনি? 4টা বেজে গেছে, আপনি এখনো কোনো খোঁজ নেই আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কয়টা পার্ট আমরা জানলাম যে সোশ্যাল মিডিয়া শুধু ফেসবুক না, সোশ্যাল মিডিয়া কিন্তু আছে টুইটার, মাইস্পেস, ঠিক আছে, লিঙ্কডইন, এই জায়গাগুলোতেও কিন্তু আপনি পেইড মার্কেটিংও করতে পারেন, আনপেইড মার্কেটিংও করতে পারেন। তো এগুলো হচ্ছে এসএমই মার্কেটিং নর্মালি আমরা বলে থাকি। এসএমই মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং নর্মালি বলে। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অফ পেজ ফ্যাক্টরের মধ্যে পড়ে সার্চ ইঞ্জিনে। তাহলে আমরা সার্চ ইঞ্জিনের অফ পেজ ফ্যাক্টরগুলোর মধ্যে কী কী শিখলাম? কীভাবে সাইট সাবমিট করতে হয়, তারপরে আমরা শুনলাম কীভাবে ইমেল করতে হয় বা ইমেল মার্কেটিং করতে হয়, ইমেল মার্কেটের বেনিফিট কোথায়। তারপরে পেইড মার্কেটিংগুলোর মধ্যে আছে পে পার ক্লিক, অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে লাইক ফেসবুক, টুইটার, মাইস্পেস, লিঙ্কডইন, এগুলো টাকা দিয়ে আপনি মার্কেটিং করছেন, রাইট? সো পেইড মার্কেটিং। আবার এই জায়গাগুলোতে আমি চাইলে আনপেইড মার্কেটিংও করতে পারি। তো যখন আমি কোনো সাইট বানাবো ডেফিনেটলি তার পেজ হবে, পেজের লাইকের সংখ্যা বাড়াতে হবে, লাইকের সংখ্যা বাড়িয়ে আপনাকে দেখা যাচ্ছে যে লাইকের সংখ্যা আপনাকে বাড়াতে হবে এবং লাইকের সংখ্যা বাড়িয়ে ওখানে পোস্ট দিতে হবে যাতে ম্যাক্সিমাম পিপলের কাছে সেটা রিচ করে, পোস্টগুলো রিচ করে। আচ্ছা, অনেকেই এই কাজগুলো করে থাকে যে পোস্টে দেখা যায় যে তার পোস্টে অনেক লাইক, কমেন্ট, অনেক কমেন্টস দেখা যায় না? সো অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সাইট আছে যেখানে আপনি ক্রেডিটের মাধ্যমে এই লাইক কমেন্টসগুলো কিনতে পারেন। এখন ফেসবুকের সাপোর্টে এ ধরনের অনেক সাইট খুলে গেছে যে যারা ফেসবুকের উপরে ডিপেন্ডেন্ট, ছবি আপলোড করছে, ফাইল আপলোড করছে অথবা ভিডিও আপলোড করছে, তারা লাইকের সংখ্যা বাড়ানোর জন্য তাকে কিছু পয়সা দিচ্ছে সাইটকে, এবং ওখানকার ভিউয়ার্সরা লাইক করে দিচ্ছে, ঠিক আছে, চেইন। সো লাইক ফর লাইক একটা সাইট আছে, এই সাইটটাতে আপনারা রেজিস্ট্রেশন করেন।
ইন্টারেস্টিং, এখান থেকে অনেক কিছু দেখা যাবে। গুগলে সার্চ দেন। এই যে লাইক ফর লাইকে আপনি যাবেন, like4like.org, ফ্রি ফেসবুক, লাইক, টুইটার, লিঙ্কডইন, এখানে রেজিস্টার করেন এবং রেজিস্টার করে কিছু একটা বোঝার চেষ্টা করেন বিষয়টা কি। বাবা চলো তোমাকে রেখে আসি। দেখেন আমি যদি আমার একটা রেজিস্ট্রেশন আছেই, একটু চেক করে দেখি কাজ করে কিনা। ভ্যালিড বলছে। নতুন অ্যাকাউন্ট করা যায় কিনা, নতুন ইমেল অ্যাড্রেস।
হুম হুম দেখ। তোমার তো এখানে একটা ইমেল আসার কথা, তাই না? জাস্ট ওয়ান মোর স্টেপ টু গেট স্টার্টেড অন ফেসবুক। কনফার্ম ইউর অ্যাকাউন্ট। হাই হাই, এই কোডটা দিতে হবে না? তো অ্যাকাউন্ট খুলি না অনেক দিন হয়ে গেছে না? আচ্ছা, এটা না হয় আসলো। মোহাম্মদ আলম নামে আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। ইমেল অ্যাড্রেস দিয়েছি। এবার এই জায়গাটা থেকে আমি যদি যে লাইক ফর লাইকের যে ইস্যুটা, আমার ক্রেডিট যদি বাড়াতে চাই, ক্রেডিট আমি বাড়াতে পারবো এবং এটা আমার কাজে কিভাবে আমি লাগাতে পারি সেটা দেখাবো আর কি, তাই না? সেটা দেখানোর ব্যবস্থা করছি। মনে করেন আমি এখান থেকে লাইক করছি, এটা ওপেন হচ্ছে, এই ছবিটাকেও একজন লাইক করাতে চাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা লোড হবে। আমি যদি এটা একটা পেজ, সে আমি এটাকে যদি লাইক করি, লাইক, আমি এটাকে যদি কেটে দিই, আমার কিন্তু ক্রেডিট হিসেবে অ্যাড হয়ে যাওয়ার কথা ছিল 9, যেটা হয় নাই। আচ্ছা, আমি আরেকবার, এটা অনেক একটু ফ্লজ আছে, আমি আরেকটা পেজ লাইক করার চেষ্টা করি, এটাকেও লাইক করতে বলা হচ্ছে। লাইক করেছি, আমার এখানে কিন্তু ক্রেডিট যুক্ত হচ্ছে না। আপনারা কি করছেন? ক্রেডিট বাড়ছে? আচ্ছা, আচ্ছা, আমার আমার এটা কিন্তু বাড়ছে না। এন্টি বুট লাইক, হ্যাঁ হতে পারে। এখানে এখানে কিন্তু ক্রেডিট বাড়ে নর্মালি। আমি যখনই লাইক করবো, যদি 9 পয়েন্ট লাইক করি, 9 দিয়ে আমার ক্রেডিট বাড়বে। মানে 9 কোনো কিছু যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আমার 9 পয়েন্ট করে বাড়বে সম্ভবত। দেখেছেন পোস্ট শেয়ার চেঞ্জ, অনেক পোস্ট পড়েছে।
আমাকে কমেন্টস করতে বলছে, লাইক আমি একটা কমেন্টস দিলাম, ঠিক আছে, কমেন্টস দিলেও এটা হবে। সো আমি কমেন্টস দিলাম, স্টিল 30, এটা অটোমেটিক বাড়ার কথা। কোথায়? Click on the button and report on if cannot earn credit. Cannot earn credit, system problem, cannot earn credit, no button. রিপোর্ট, এটা রিপোর্ট হয়েছে। Verify your login as a Facebook profile and not as a Facebook page. আমি তোমার ফেসবুক প্রোফাইলে আছি, তাই না? আমার ফেসবুকে আছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আমি চেক করি কেন হচ্ছে না, আমার ক্রেডিট বাড়ছে না কেন। নাও হতে পারে যে একদম ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কোনো কিছু লাইক নিচ্ছে না। আমি তো লাইক করলাম, আরেকটা পেজ লাইক করেছি। এই প্রবলেম আছে, হ্যাঁ রিপোর্টের প্রবলেম হতে পারে, এরকম যে আমার অ্যাকাউন্টটা ক্রেডিট আসছে না, না ক্রেডিট আসে অ্যাকচুয়ালি, এটা ভেরিড এবং ভেরিফাইড। আমরা এই যে ক্রেডিট যে বাড়ানো যাবে এটা ফর শিওর। হ্যাঁ, আমরা যখন অ্যাড করবো তখন ক্রেডিট কমবে। আমার 30 ক্রেডিট আছে, তুমি কিছু জিনিস অ্যাটলিস্ট অ্যাড করতে পারবো। আমি এটাকে অ্যাড করলাম আর কি, লাইক করলাম। যদি না আসে সেটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম, স্টিল প্রবলেম আছে। এখন আমাদের পেজ কিভাবে অ্যাড করা যায়, অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ, ঠিক আছে। আমি কি করতে চাচ্ছি, আমার চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে, আমি কি লাইক চাচ্ছি, সাবস্ক্রাইব চাচ্ছি, শেয়ার চাচ্ছি, নাকি ফেসবুক কমেন্টস চাচ্ছি, কি চাচ্ছি সেটা আমাকে কিন্তু বলতে হবে, তাই না? আমাকে কিন্তু বলে দিয়ে সেই ধরনের পেজ বানাতে হবে। সো আমি যদি বলি যে আমি ফেসবুকের লাইক চাচ্ছি ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি ফেসবুকে লাইক চাচ্ছি। একটা কাজ করি, আমার এই ফেসবুকের নতুন অ্যাকাউন্টটাতে, ফেসবুকের নতুন যে অ্যাকাউন্টটা আছে, নতুন অ্যাকাউন্টটাতে একটা ফটো অ্যাড করি, প্রোফাইল পিকচার, এবং সেই প্রোফাইল পিকচারটাতে লাইক চাই। এই যে প্রোফাইল পিকচার, ক্রপ অ্যান্ড সেভ, আমার প্রোফাইল পিকচারটা হলো সাকসেসফুলি সেভ প্রোফাইল পিকচার। এইটা ইউআরএল, এই পিকচারটার ইউআরএল হচ্ছে দিস, এই ইউআরএলটা আমি নিলাম, ঠিক আছে। আমি যাকে লাইক করাবো আমি ইউআরএলটা নিলাম, নিয়ে গিয়ে ম্যানেজ পেজের এখানে গিয়ে আমি ফেসবুক লাইক চাচ্ছি, লাইকে গেলাম। আমার ক্রেডিট আছে কয়টা? 30।
সো এখানে গিয়ে এক্সাম্পল দিয়েছে ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম। ক্রেডিট ফর এক্সাম্পল আমি যদি 9টা দেই তাহলে কয়টা ক্লিক আসবে? 3টা। আমি 10ই দিচ্ছি, 10 দিলে 3টা আসবে। 10 ক্রেডিট দিচ্ছি। লিঙ্কডইন ডেসক্রিপশন নাই, আমি ইউআরএল দিয়ে দিলাম। আমার ইউআরএলটা কিন্তু পোস্ট হয়ে গেছে। Does not have Facebook public link button. Like does not have Facebook public like button. For more information visit help center. আচ্ছা, সে এটাকে কিন্তু লাইক করতে দিচ্ছে না। এই পেজটাতে সে খুঁজে এসেছে, লাইক করার মতো বাটন নাই। তার মানে আমাদের যেটা তৈরি করতে হবে, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে পেজ কিভাবে তৈরি করতে হয়, কোথা থেকে পেজ তৈরি করা যায়। মোর হোম পেজ, একটা কিছু বানাতে হবে আর কি। ক্রিয়েট পেজ, company and organization, choose category, education, company name, SEO, get started, আমি স্কিপ করতে পারি, জাস্ট একটা পেজ বানাচ্ছি, আপলোড কম্পিউটার সেভ ফটো আমি স্কিপ করতে পারি। ফাইনালি এসে আমি এটাকে সেভ দিয়ে দিলাম, তাই না? সেট আপ এসইও, একটা পেজ তৈরি করলাম। পেজ তৈরি হলো না এসইও? লাইক এসইও, আমি লাইক করলাম, এর মাইলস্টোনে আমি লাইক করেছি এসইওকে। ওকে, এবার হোম থেকে আমি যদি এসইওতে যেতে চাই, এটা হচ্ছে এসইওর ইউআরএল, তাই না? এসইওর ইউআরএল এটা না? এই ইউআরএলটাই আমি এখানে দিতে চাচ্ছি, দিয়ে অ্যাড ইউআরএল করতে চাচ্ছি, দেখি কি হয়। ইউআরএলটা অ্যাড হয়েছে, আমি ক্রেডিট দিয়েছি কত? 10, রাইট? আমার এখন পর্যন্ত লাইক 0, স্ট্যাটাস কি অ্যাক্টিভ। সো আমার যেহেতু 10 পয়েন্টস দিয়েছি, এটা খুব দ্রুত লাইক হওয়ার সম্ভাবনা আছে। এখন পর্যন্ত স্ট্যাটাস কত দেখাচ্ছে? 0। আচ্ছা, আমার পেজটাতে, এসইও পেজটাতেও নোটিফিকেশন একটা আছে, নোটিফিকেশন একটু দেখি। একটা মাত্র লাইক, তাই না? নোটিফিকেশন একটা মাত্র লাইক, এবং কে লাইক করেছে যদি সেটা দেখি, মোহাম্মদ আলম লাইক এসইও, একজন মাত্র লাইক করেছে। আচ্ছা, এখানে
একটু চেক করি, খুব দ্রুত লাইক হয়, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে। আই থিঙ্ক আমার ক্রেডিট কমছেও না, কিন্তু ডিফল্ট ক্রেডিট কিন্তু আমার অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ না? আমি তো অ্যাক্টিভ করলাম, তাই না? আমার অ্যাকাউন্টে কোনো কিছু অ্যাডও হচ্ছে না, কোনো কিছু আসছেও না, একটি বিষয়। মানে এখান থেকে যেটা আমি অ্যাড ইউআরএল অ্যাড করা কি দেখে গেলেন না? তার মানে আমারটাই এখানে 10 পয়েন্ট আকারে আসবে, ঠিক আছে? আমারটা এখানে 10 পয়েন্ট হিসেবে আমি ফলো করতেছি কাউকে, দেখি যে 9 পয়েন্ট দিয়ে আমি কাউকে যদি ফলো করি সেক্ষেত্রে কি হয়। আমি ফলো করেছি, ক্রেডিট অ্যাকচুয়ালি বাড়বে। এই যে ক্রেডিট কিন্তু আমার যুক্ত হয়েছে, খেয়াল করেছেন? আমি ফলো করছি, আমার একটা ক্রেডিট বাড়লো। লাইক করলেও বাড়ে, ফলো করলেও বাড়লো। আমি ওখানেও ফলো করলাম, আমি আবার 10 দিয়ে রেখেছি, তাই না? এখানে প্রবলেম হচ্ছে, খেয়াল করেছেন? আমি কিন্তু ইয়াটা বাড়ে নাই এখন। হ্যাঁ, প্রবলেম আছে। সো আমার ক্রেডিটটার কি অবস্থা? স্টিল কিন্তু আমার লাইক বাড়ে নাই, তার মানে আমার এটা কিন্তু অ্যাক্টিভিটিতে আসে না। পয়েন্ট 10-এ দিয়েছি, অ্যাক্টিভ আছে। এটা যদি লাইক বাড়ে আমার এখান থেকে ক্রেডিট কেটে নেবে, সেটা বুঝতে পারছেন? তো আমার ক্রেডিট কিন্তু যেতে থাকবে। আমি ম্যাক্সিমাম যত দিতে পারি ক্রেডিট পার পার ক্লিকের জন্য আমি বলতে পারি, এটাকে পজ করেও রাখতে পারি যে না আমি এটা লাইক চাচ্ছি না, বুঝা যাচ্ছে? সো আমি নাম্বার অফ লিঙ্ক এভাবে কিন্তু এখানে অ্যাড করতে পারি। আমি টার্গেট ওয়ার্ল্ড দিয়ে রেখেছি 10, স্টেট বলেছি 10, বাট আমার ক্রেডিট কিন্তু কখনো বাড়ছে না। এখানে হয়তো কোনো ঝামেলা আছে বা অন্য কোনো কিছু থাকাতে আমার ক্রেডিটও বাড়ছে না, আবার এইখান থেকে আবার ইয়ে নিচ্ছে না। অ্যাকচুয়ালি আপনি খুব সহজেই আপনার পেজের লাইক কিন্তু বাড়াতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু আপনার পেজের লাইক বাড়াতে পারেন। লাইক বাড়ানোর জন্য এটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে যারা অবসর সময়ে এই কাজগুলো করে থাকে, যে আপনার ইয়ে করে দিচ্ছেন, আপনার ক্রেডিট বাড়ছে, এর বেসিসে আপনার এখানে কিন্তু ক্রেডিট বেড়েছে, রাইট? বাট হ্যাঁ, +8 বেড়েছে, আমি এইটাই ক্লিক করেছিলাম। সো সেই সেন্সে আমার কিন্তু ক্রেডিট যাওয়ার কথা, ক্রেডিট চলে যাওয়ার কথা না, যেহেতু আমি 10 করে দিয়েছি। আমার কিন্তু এসইও পেজটা লাইক হওয়ার কথা, যেহেতু এটা একদম একদম ফার্স্টেই আছে এবং পেজটা মাত্র ক্রিয়েট হয়েছে, সম্ভবত এই কারণে আমার 2টা লিঙ্ক সাইড পেজই কিন্তু ক্রিয়েট, আমার প্রোফাইলটাও ক্রিয়েট হয়েছে মাত্র এবং আমার পেজটাও ক্রিয়েট হয়েছে মাত্র। ফর দ্যাট কোনো প্রবলেম হতে পারে রেফারেন্স রিলেটেড, এই কারণে হয়তো আসছে না। আদারওয়াইজ এটা খুব চটচট করে হয় আর কি। হ্যাঁ, আপনি দেখবেন মুহূর্তের মধ্যে আপনার ক্রেডিট শেষ হয়ে গেছে। আমি যেরকম বসে ক্লিক করছি, এখানে একটু খেয়াল করেন পার্সোনাল রেফারেন্স কতজন এখানে আছে, এখানে কতজন বসে কাজ করছে সেই কাউন্টারটা কিন্তু এখানে দিয়েছে, বুঝতে পারছেন? সো এখান থেকে আপনারা ফেসবুকের বা এই যে এখানে যত কিছু আছে সোশ্যাল মিডিয়াতে, আপনি কিন্তু এখানে লাইক থেকে শুরু করে শেয়ার সব কিছুই বাড়িয়ে নিতে পারেন। অফিস ফ্যাক্টরে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। আপনারা কমেন্টস করেন না? কমেন্টস, আপনারা ফেসবুকেও তো কমেন্টস করেন এবং ফেসবুক কমেন্টস করলেও ফেসবুকের মধ্যে কিন্তু কমেন্টসের মধ্যে কোনো ইউআরএল দেওয়া যায় না, দেওয়া যায় না, কোনো ইউআরএল দেওয়া যায় না, কমেন্টসের মধ্যে কোনো ইউআরএল পুশ করা যায় না। বাট আপনি যখন কোনো ব্লগ সাইটে যাবেন, কোনো ফোরামে যাবেন, ওখানে গিয়ে কমেন্টস করলে আপনি সেই কমেন্টসের মধ্যে ইউআরএল দিয়ে আসতে পারবেন। আপনি কমেন্টস করবেন এবং রেফারেন্স দিয়ে দেবেন আপনার সাইটটা, আপনি যে সাইট নিয়ে কাজ করছেন অপটিমাইজেশনে, সেটাকে নর্মালি বলা হয়ে থাকে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং। এটাও অফিস ফ্যাক্টরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ। যে আমি অফিস ফ্যাক্টর নিয়ে যখন কাজ করতে যাচ্ছি, তখন ব্লগ পোস্টিং করাটা একটা কাজ, ফোরাম পোস্টিং করাটা একটা কাজ,
কমেন্টস রিকমেন্টস করাটা একটা কাজ, মানে অ্যাক্টিভিটি যেন চলতে থাকে। যত বেশি লিঙ্ক পোস্ট হবে তত বেশি ব্যাকলিঙ্কস জেনারেট হবে। সো অফ পেজের মূল টার্গেটই কি? ব্যাকলিঙ্কস জেনারেট করা। বুঝতে পেরেছেন? যে আমি যত বেশি আমার পেজটার অ্যাক্টিভিটি বাড়াবো, লাইক আমি যদি আমার ফেসবুক পেজে অনেক বেশি ভিজিটর্স থাকে এবং সেই ভিজিটর্সদের সাথে যদি আমি ইন্টারেক্ট করতে চাই, আমার সাইট ইউআরএল দিয়ে অ্যাক্টিভিটি বাড়াবো, ওখান থেকে ভিজিটর আসলেই একটা একটা করে ব্যাকলিঙ্কস জেনারেট হবে। ঠিক আছে? তাহলে অফ পেজ ফ্যাক্টরে কি কি আছে আরেকবার আমি একটু রিভিউ করি বা রিক্যাপ করি। ডিরেক্টরি সাবমিশন 1, 2 নম্বর কি? ইমেল মার্কেটিং। 3, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 4, পেইড মার্কেটিং। তাই না? পেইড মার্কেটিং বলতে আপনি পে পার ক্লিকে মার্কেটিং করতে পারেন। আপনি অনলাইন নিউজ পোর্টালগুলোতে অ্যাড দিতে পারেন। না, আপনার অ্যাড সাইটে বা ব্যানারে বা ফুটারে ডিসপ্লে করবে, ক্লিক করলে আপনার সাইটে চলে আসবে। এটা কি পেইড? আপনি অফ পেজে মার্কেটিং করছেন, বাট এটা পেইড মার্কেটিং। পে পার ক্লিকে মার্কেটিং করছেন, আপনি ফেসবুক পেইড মার্কেটিং করছেন, আপনি লিঙ্কডইন পেইডে মার্কেটিং করছেন, আবার ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলোতে মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নর্মালি যেটাকে আমরা বলে থাকি। ডিজিটাল বা ইলেকট্রনিক মিডিয়া ভিন্ন জিনিস। সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি কীভাবে মার্কেটিং করতে পারেন? আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন, টুইটারে মার্কেটিং করতে পারেন, স্টাম্বল আপনে মার্কেটিং করতে পারেন, প্রিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন, অনেক মিডিয়া আছে। ডিগে মার্কেটিং করতে পারেন, যে মার্কেটিংগুলো অত্যন্ত ইফেক্টিভ। টুইটারে মার্কেটিং করতে পারেন আপনি। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এই যে বিষয়গুলো আছে যেটা সার্চ ইঞ্জিনের জন্য অত্যন্ত ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট, সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেই হিসেবে কাজ করতে হবে। আপনারা যদি ওই আমরা যখন জুমলা ক্লাস করব, জুমলার 4টা ক্লাস হওয়ার পর 5ম ক্লাসে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো। আমাদের ওডেক্স আপওয়ার্ক আছে না, আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্টে প্রোফাইলটা ঠিকঠাক করে দিব। এবং সেই কারণে আপনাদের যেটা করতে হবে, ওয়েবে একটা আইডেন্টিটি করাটা বেটার আর কি, ভালো। যে আপনার যদি একটা পোর্টফোলিও থাকে, আপনি যখন জুমলা দিয়ে কাজ করবেন, জুমলা দিয়ে নিজেরাই কিন্তু একটা সাইট বানিয়ে ফেলতে পারবেন, অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি নিজেরাই কিন্তু একটা সাইট বানিয়ে ফেলতে পারবেন, পোর্টফোলিও সাইট, যে আপনি আপনার সম্পর্কে ওখানে লিখবেন, আপনার কাজগুলো ওখানে দিয়ে রাখবেন, রাইট? তাহলে আপনি যখন কাজ নিতে যাবেন, আপনি কিন্তু রেফারেন্স হিসেবে বলতে পারেন যে এই কাজগুলো ওয়েবে আছে এবং এই জায়গাগুলোতে আছে, আপনি দেখতে পারেন। সো এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যখন ওই আপওয়ার্কে প্রোফাইল করতে যাচ্ছেন এবং কাজ পাওয়ার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো পার্সোনাল পোর্টফোলিও টাইপের একটা সাইট থাকাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে? একটা ভালো পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, যদি বানিয়েও নিতে চান, সেক্ষেত্রেও আপনার বেশি খরচ হওয়ার কথা না। 5-6 হাজার টাকা দিয়েও কিন্তু আপনি পোর্টফোলিও সাইট বানিয়ে নিতে পারেন। বোঝা যাচ্ছে? আরো কোশ্চিন আছে? আচ্ছা, মানে কিছু ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরিগুলো আপনারা আমাকে এখন 10টা ডক্টরস এবং 10টা হ্যাঁ, আমার ক্রেডিট কিন্তু কমে গেছে, খেয়াল করেছেন? ক্রেডিট কমে যাওয়ার কারণ হচ্ছে আমার ফেসবুক লাইকে যাই, ফেসবুক লাইকে গিয়ে আমার ওই পেজে একটা লাইক করেছে। ওই যে আমি যে এসইও পেজটা বানালাম, আমি একটু চেক করি আমার এসইও পেজটা। এই যে নোটিফিকেশনে যদি যান, লীলা সেন, তো 4 জন অলরেডি হয়ে গেছে, 2 আদার্স এটা কিন্তু লাইক করে ফেলেছে। সো আমার সম্ভবত আমার ক্রেডিট এখন শেষ হয়ে যাওয়ার কথা।
ধারণা অনুযায়ী ক্রেডিট শেষ হয়ে যাওয়ার কথা, কারণ আমার ম্যাক্সিমাম চারজনেরই এবার 3জন ক্লিক করেছে প্রবাবলি। ওই যে দেখেছেন, এখান থেকে আমার কিন্তু ক্রেডিট কমছে অলরেডি, এখান থেকে 2টা ক্লিক এসেছে, আমি একটা ক্লিক করেছিলাম, তাই না? বা অন্যভাবে আরেকজন হয়তো লাইক করেছে সামহাও, মানে এখান থেকে আমার 2টা ক্লিক এসেছে, আমি নিজে একটা ক্লিক করেছিলাম, আরেকজন হয়তো নিজেই লাইক করেছে এসইওকে, রাইট? তাহলে কিভাবে লাইক বাড়ানো যায় বুঝতে পারছেন? তো আপনি আপনার একটা পেজ তৈরি করে সেই পেজেরও কিন্তু লাইক বাড়িয়ে নিতে পারেন, বোঝা যাচ্ছে? নর্মালি আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে হাজারো পেজ দেখা যায় এবং সেই পেজগুলোতে 1 লাখ 2 লাখ 10 লাখ করে করে লাইক আছে, তারা কিন্তু টাকা দিয়ে লাইকগুলো কিনে, এই যে ধরনের মার্কেটিং করে তারা, এভাবেই লাইকগুলো কিন্তু ম্যাক্সিমাম কেসে বাড়ায়। যত লাইক বেশি হবে তত বেশি তার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। হ্যাঁ, লাইক হচ্ছে, সে তো দেখছে না যে কারা লাইক করেছে, লাইকের পরিমাণটা দেখে। আচ্ছা, আমি 5 মিনিট করার মতো আর তেমন কিছু নেই, যে অন পেজে এগুলো দেখাতে হবে। এসইও চলে আসে, হ্যাঁ। রাইট, ওখানে নিতে হবে, ওই যে অল ইন ওয়ান এসইও ইনস্টল করে নিতে হবে। না না, ব্লগ স্পটে সম্ভব না। রাইট, ওরেলির এসইও ওয়ারিয়র, এটা আপনি দিয়ে দিলাম। হ্যাঁ, এই বইটা অত্যন্ত ভালো একটা বই, সো এটা আমি প্রোভাইড করলাম, আপনিও আমার কাছ থেকে পেন ড্রাইভ দিয়ে এখন নিয়ে নেন, পেন ড্রাইভটা দেন। কাজ করি।